স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সঙ্গে আছে আমি অনুপম দেব। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন দেশ টিভির বার্তা প্রধান জায়দুল হাসান পিন্টু এবং দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার। স্বাগত আপনাদের। আমাদের তো আজকে 3 দিন ব্যাপী যে জেলা প্রশাসক সম্মেলন চলছিল সেই সম্মেলন শেষ হলো এবং সেখানে সারা দেশের জেলা প্রশাসক যারা ছিলেন তারা সব মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া, তাদের যে অভাব অনুযোগ আছে, তাদের যে চাওয়া পাওয়া আছে সবকিছু তুলে ধরেছেন এবং সরকারের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদেরকে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। কিন্তু এক ধরনের কথা আমরা প্রায়ই শুনে থাকি যে শুধুমাত্র সরকারের পক্ষ থেকেই নির্দেশনা দেয়া হয়, শেষ পর্যন্ত ডিসিদের পক্ষ থেকে যেই চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আসলে খুব একটা বেশি পূরণ হয় না। এরকম অভিযোগ কিন্তু ডিসিদের কাছ থেকেই প্রতি বছরই আসে যে আগের বছরের অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে। তো এই বিষয়টাকে আসলে একপাক্ষিক হয়ে গেছে কিনা, শ্যামলদাকে দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ। ডিসি সম্মেলনটা আসলে প্রতি বছর একবার করে এটি হয়। এটি মূলত হয় এজন্য যে সরকারের সাথে, এবং আপনি জানেন যে সরকারের, কেন্দ্রীয় সরকারের জেলা পর্যায়ের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো তাদের সাথে মূলত এটা একটি মানে শেয়ারিং বৈঠক বলা যায়, যে সরকারের নীতি নির্ধারণী কর্মকর্তা যারা থাকেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা থাকেন, সচিবেরা, তারা ডিসিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। পাশাপাশি ডিসিরাও তাদের কিছু মতামত সেখানে তুলে ধরেন। এটি হচ্ছে ডিসি কনফারেন্সের বৈশিষ্ট্য। এখন হয় কি যে ডিসি কনফারেন্স এক সময় যেরকমটা ছিল, ডিসিদের পক্ষ থেকে জাতীয় পর্যায়ের চিন্তা ভাবনাগুলো প্রকাশ পেত এবং সেই নিরিখে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হতো, আলোচনা হতো। এখন ঠিক ওরকমটা আর নেই। এখন যেটি হয় মূলত যে এবার 253টি যে সুপারিশ জেলা প্রশাসকদের পক্ষ থেকে এবছরের জন্য করা হয়েছে, সেখানকার অধিকাংশ সুপারিশই কিন্তু দেখা যাবে যে আপনার স্থানীয় ব্যক্তিক কিছু সমস্যা, যেটা জেলা প্রশাসকদের ব্যক্তিগত সমস্যা অবশ্যই বলবো না, তাদের তার নিজ এলাকার অধিক্ষেত্রের কিছু বিষয়গুলো, যেমন সার্কিট হাউসের সমস্যা, জনবলের সমস্যা। তারপরে আপনার এক জায়গায় দেখলাম যে পৌরসভা আপনার দিচ্ছে না, বিদ্যুৎ বিল দেয় না, বকেয়া 14 লক্ষ টাকা বকেয়া বিল আছে, এটা একজন ডিসি বলেছেন। কেউ কেউ মোবাইল কোর্টের পরিধি বাড়ানোর জন্য বলেছেন, পরিবেশ সুরক্ষা আইনের ব্যবহার যাতে তারা করতে পারে সেজন্য তারা সে দাবি জানিয়েছেন। কেউ কেউ বলেছে যে মোবাইল কোর্ট আইনে কাউকে সাজা দেওয়া হলে যখন আপিল হয় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কিংবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, সেখানে সরকারের কোনো আইন কর্মকর্তা থাকে না, ফলে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। এরকম ধরনের অনেকে আপনার আমাদের অরক্ষিত কিছু সীমান্ত এলাকা আছে, আপনি জানেন, সেই এলাকার আপনার সুরক্ষা বাড়ানোর জন্য তাগিদ দিয়েছেন, তারা বলেছেন সে কথা। শিক্ষাক্ষেত্রে বেশ কিছু সুপারিশ তারা করেছেন, তারা বলেন সবসময়। আপনি যেটা বলছেন যে তারা বলার কথা বলেন, কাজের কাজ কিছু তেমন হয় না, ঠিক ব্যাপারটা ওইরকম না। না, কিন্তু মোটা এক দাগে মিনিট, আমি যে দেখলাম নিউজ পেপারে, যেটা দেখলাম গত কয়েক বছরের, সব তো 90% উপরে সুপারিশ বাস্তবায়ন হয়েছে। এই ক্যাবিনেট সেক্রেটারিও ব্রিফিং এ বললেন। নিশ্চয়ই এটা 94%, এবার যেটা 14 সালে ছিল 94% তার বাস্তবায়ন হয়েছে। এবং এই বাস্তবায়নটা দেখানো আসলে বাস্তবায়ন হয় কেন হয়, যে ধরেন কেউ বলেছে যে একটা সার্কিট হাউসের রিপেয়ারিং দরকার, ওটা হয়ে গেছে। কেউ বলেছেন ওখানে আপনার বাল্ব নাই, ওটা হয়ে গেছে। তো এখন মোটা দাগে যেটা বলতে গেলে, যেটা আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে যে দাবিটি তারা করে এসেছিল, বিশেষ করে মাজদার হোসেন মামলার রায়ের পরে, বিচার বিভাগ পৃথক হওয়ার পরে যে দাবিটি তারা করে আসছেন, যে মোবাইল কোর্ট অধ্যাদেশের মধ্য দিয়ে বিচারিক ক্ষমতা প্রয়োগের একটি চেষ্টা। এবং সেটা কিন্তু আমি বলবো যে অনেকভাবে ব্যাখ্যা করেন। মাজদার হোসেন মামলার রায়ের সাথে অনেকে বলেন সঙ্গতিপূর্ণ নয়, হতে পারে, সেটা আমি মানি। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের পক্ষে কি জনসমক্ষে গিয়ে যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা এবং অন্যান্য যেসব কাজগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করেন সেটি করা সম্ভব কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে এবারও তাদের একটি দাবি ছিল, সেই দাবিটি এবার কিন্তু তাদের পূরণ হয়েছে। সেটি হচ্ছে যে মোবাইল কোর্ট আইনের একটি ধারা ছিল, যে ধারা বলে যে যদি না অপরাধী তার অপরাধ স্বীকার করে, তা না হলে আপনার শাস্তি দেওয়া যায় না। সেই জায়গাটি কিন্তু এবার সংশোধন করা হয়েছে। এখন বলা হয়েছে যে উনি অপরাধ স্বীকার না করলেও যদি পারিপার্শ্বিকতা এবং বাস্তবতা এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে জানা যায় যে সে অপরাধ করেছে, তাহলে কিন্তু শাস্তি দিতে পারবে। আমরা একটু পিন্টু ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। আমরা শ্যামলদার কথায় উঠে আসছে যে ক্ষমতা নিয়ে অনেকদিন ধরেই এক ধরনের টানাপোড়েন চলছিল। তো ডিসিদের যে ক্ষমতা আমরা গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি যে এই বিষয়টি অনেক প্রকট হয়ে উঠেছে এবং কখনোই মীমাংসা হচ্ছে না। এটা শুরু, উনি তো একটা ঘটনা বললেন যেটা মাজদার হোসেন মামলার
মানে জাজমেন্ট এই এক্সিকিউশনের পর থেকে এই ক্রাইসিসটা তাদের দেখা দিয়েছে। আমি শুধু এটা না, এই ডিসিদের মধ্যে বা মাঠ পর্যায়ের আপনার সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব দীর্ঘদিন ধরেই। এটা আপনার যেমন ধরেন ডিসির সঙ্গে এসপির বিরোধ থাকে, কে কার আন্ডারে থাকবে এই নিয়ে। তারপরে আপনার ধরেন ইদানিং যেটা হচ্ছে ডিসির কথা আপনার দেখা যাচ্ছে যে ওই ওই লোকাল যে আপনার নির্বাচিত বডিগুলো আছে প্রতিনিধিরা। ইলেক্টেড জনপ্রতিনিধিদের সঙ্গে আমি তো একটা কাগজে নিউজও দেখলাম যে জনপ্রতিনিধিরা ব্যাপরা হয়ে উঠেছে, আপনার সমকালে হেডিং করলো কোন ডিসি, এটা কয়েকজন ডিসি অভিযোগ করেছেন প্রাইম মিনিস্টারের কাছে। তো এটা আসলে জব ডেসক্রিপশন কার কি সেটার উপর নির্ভর করে। এই জব ডেসক্রিপশনগুলো ঠিক করা নাই, মানে পলিটিক্যাল লিডারদের অথবা জনপ্রতিনিধিদের যে জব ডেসক্রিপশন ঠিক করা নাই বলে তাদের তো জনগণের কাছে যেতে হয়, জনগণের কথা শুনতে হয়, জনগণের কাছে জবাবদিহি করতে হয়, যে কারণে তারা তাদের মতো একরকম ভাবেন, আর প্রশাসনের কর্মকর্তারা তাদের মতো ভাবেন, তাদের জব ডেসক্রিপশন আবার ঠিক করা আছে। এই জায়গাটা বিরোধ, এই জায়গায় সমন্বয়টা খুব জরুরি। আর যে ইস্যুটা নিয়ে মূলত লাগতেছে আপনার, এই যে আপনি যে বিষয়টা বললেন মোবাইল কোর্টের, শ্যামল সরকার একটু বললেন যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এটা হবে কিনা, এই জায়গায় আমি একটু দ্বিমত ব্যক্ত করছি। এই জায়গায় আপনার সেই সুযোগটা তো এখনো দেওয়া হয় নাই তাদেরকে, পারবে কি পারবে না। আর প্রথমত সরকারের নির্বাহী বিভাগের লোকজন নির্বাহী কাজই করে যাওয়া উচিত, বিচারিক কাজ নির্বাহী বিভাগের করা উচিত না। সেটা বিচারের প্রধান বাণী হলো এটা, বিচার হবে হাকিমরা বিচার করবে, মানে বিচারকরা, জজ সাহেবরা বিচার করবেন। ওখানে আপনার একজন সরকারি কর্মকর্তা বিচার করলে সেই জায়গাটায় কতটা আপনার প্রভাবমুক্ত থাকতে পারবেন এই নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ থেকে যায়। তারপরেও আরো এখানে আছে যে এবার এটা আমার মনে হয় তাদের ক্ষমতা তাদের হাতে রাখার একটা মানসিকতা, এটা একসময় তাদের ছিল এই ক্ষমতাটা, আপনার এটা আজকে থেকে না, এই ঔপনিবেশিক আমল থেকে এই ক্ষমতা তারা এক্সারসাইজ করে এসেছে। 2007-এ তারা এই ক্ষমতাটা তাদের কাছ থেকে সরে যায়, যখন আপনার 2007-এ এই মাজদার হোসেন মামলার যে জাজমেন্ট সেপারেশন অফ জুডিশিয়ারি যখন বাস্তবায়ন হয় 2007-এর নভেম্বরে, তখন থেকে তখন আপনার এই সরকারি কর্মচারীরা রীতিমতো এই প্রেশার ক্রিয়েট করে সরকারের কাছ থেকে একটা অধ্যাদেশ আদায় করে নিয়েছিলেন, যেটা মোবাইল কোর্ট অধ্যাদেশ। সেই অধ্যাদেশের মাধ্যমে আপনার ওই তারা বিচারিক বিচারিক ক্ষমতা। ক্ষমতাটা প্রয়োগ করতেন, কিন্তু সেটা কিন্তু সীমিত ছিল। শুধুমাত্র জরিমানা, অর্থদণ্ড তারা করতে পারতো। হ্যাঁ, মোবাইল কোর্ট দিয়ে অনেক উপকার হয়, সে মোবাইল কোর্ট দিয়ে আপনার এই ইপটিজিং থেকে আরম্ভ করে ভেজাল বিরোধী অভিযান, তারপরে আপনার এই রাস্তাঘাটে যে অপকর্ম হঠাৎ করে যেগুলি ঘটে, ইনস্ট্যান্ট জাজমেন্টের জন্য মোবাইল কোর্টের প্রয়োজন যে নাই তা না, মোবাইল কোর্টের প্রয়োজন আছে, এবং সেটা সাকসেস, মোবাইল কোর্ট কিন্তু আমাদের দেশেও সাকসেস আমি মনে করি। তো সেই জায়গায় কতটুকু ক্ষমতা তাকে দিবেন এটা নিয়ে ডিবেটের দরকার আছে। একটু এই ডিবেটে আমরা আসি, একটা ছোট একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, নিচে 40 সেকেন্ডের বিরতি। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। পিন্টু ভাই, আমরা কথা বলছিলাম যে এই আমলাতন্ত্র এবং রাজনীতি, এটার মধ্যকার মনে হয় একটা টানাপোড়েন এখন উপনিবেশিক আমল থেকেই এখন পর্যন্তই না চলছে। সেটা, হ্যাঁ সেটা আপনার রাজনীতির সঙ্গে একটা বিরোধ আমলাদের লেগেই থাকে, এটা নতুন না, ক্ষমতা স্থানীয় পর্যায়ে কর্তৃত্ব দেখানোর জন্য। কিন্তু সেই জায়গাটা আসলে উন্নয়নের জন্য যদি বলেন, যেটা উনি প্রথম একটা শব্দ ব্যবহার করেছেন পারফেক্ট, যে কেন্দ্রীয় সরকারের আপনার স্থানীয় প্রতিনিধি হলো এই জেলা প্রশাসকরা, কিন্তু আপনার জনপ্রতিনিধিদেরকে তো আপনি ওই ইগনোর করার উপায় নাই। জনপ্রতিনিধিরা ওই যে জনগণকে তো সরাসরি তাকেই ফেস করতে হয়, সেই কারণে আইনের বাধ্যবাধকতা অনুযায়ী জেলা প্রশাসকরা যে কাজটা করবেন, সেখানে যেমন রাজনীতিবিদদের, স্থানীয় রাজনীতিবিদদেরও যেমন তাদেরকে হেল্প করতে হবে, এবং তারাও তাদেরকে এই মিলেমিশেই কাজটা করতে হবে। রাজনীতিবিদরা পলিসিটা দিবেন, দেশটা কিভাবে চলবে, বা এই এই পলিসিটা ঠিক করে দেওয়ার পর এক্সিকিউশনে যাবেন আমলারা, সেইটাই আপনার স্বাভাবিক নীতি। কিন্তু এই জায়গায় যেই বিষয়টা আমি আসছিলাম মূলত আপনার মোবাইল কোর্ট নিয়ে যে কথাটা বলছিলেন, এইটা নিয়ে কিন্তু আমলাদের এই ক্ষমতা, এই যে মানসিকতা, এই জায়গাটা আমি মনে করি একটু এই সংশোধনের দরকার আছে। কারণ এই মানসিকতা তারা একটার পর একটা চেয়েই যাচ্ছেন। উনি অধ্যাদেশ দিয়ে অর্থদণ্ড ক্ষমতাটা আদায় করে নিলেন, এরপরে দেখেন তখন 7টা আইনে তারা মামলা করতে মানে বিচার করতে পারতেন, তারা শিডিউলভুক্ত ছিল। এখন সেটা 93 কি 95 আইন শিডিউলভুক্ত হয়ে গেছে, মানে তাদের পরিধি কেবল বাড়ছেই। এরপরে আপনার 2 বছরের সাজা দেওয়ার ক্ষমতা রেখেছেন। এখন আমার প্রশ্ন থাকে, এই যে একজন সরকারি কর্মকর্তা, আমি ক্যাবিনেট ডিভিশনের যে নির্দেশিকা সেটাই আমি দেখছিলাম যে ওখানে বলেছে
এই সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত নবীন তারা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আপনি দেখেন একজন নবীন কর্মকর্তা, তারপরে আপনার একজন মানুষকে 2 বছরের সাজা দিয়ে দিচ্ছে, এটা ছোটখাটো বিষয় না। ওখানে আপনার এই প্রচলিত আইনের মতো তো না যে ওখানে আসামি পক্ষ উকিল থাকবে, সাক্ষ্য হবে, যুক্তিতর্ক উত্থাপন হবে। মূলত কাউকে যদি আপনি সাজা দিতে চান, ক্রস এক্সামিনেশন মাস্ট, কারণ শাস্তি নিশ্চিত করবেন আপনি ক্রস এক্সামিনেশনের মাধ্যমে, সেই জিনিসটা কিন্তু ওখানে নাই। 2 বছরের সাজা আপনি দিয়ে দিচ্ছেন। এই কারণেই বলছি এই জায়গাটা আরো সতর্ক হওয়া উচিত। এই জায়গায় জুডিশিয়ালদের কাজ, বিচারকদেরই এই কাজটা করা উচিত। মোবাইল কোর্টের ক্ষমতা থাকতে পারে, সেটা নির্দিষ্ট আপনি দিয়ে দেন, অর্থদণ্ড ছিল ঠিক আছে, বা 2 মাস 1 মাসের সাজা দিতে পারে, কিন্তু এটা 2 বছর। এখন আবার সংশোধন করে যেটা করছে, দেওয়া যাবে না আপনার ওই, কিন্তু এটা চ্যালেঞ্জ করার ক্ষমতা তো আছে। এটা অবশ্যই হাইকোর্ট, আমি তো বিশ্বাস করি হাইকোর্টে যদি চ্যালেঞ্জ করে আপনার এটা টিকবে না। অলরেডি এটা চ্যালেঞ্জ হয়ে আছে, সরি এটা অলরেডি চ্যালেঞ্জ, এটা আপনার রুল ইস্যু হয়েছিল 2011-এ, কিন্তু সরকারের পক্ষ থেকে মানে আমলারা সেই রুলের কোনো রিপ্লাই দেয়নি এখন পর্যন্ত। এটা চ্যালেঞ্জ হবে, কারণ আপনার আইনের এই সংবিধানের এটা বিরোধী। এই কারণে আপনার যেহেতু ওই যে আপনার বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হবে, বিচারিক কাজ তো বিচারকরাই করবেন, সেই কারণে এটা আবার বিচারের চেতনারও বিরোধী। এই যে যেটা বললাম আপনার, যে আপনি এখানে তো ওই কাউকে ওই সাজা দিয়ে দিচ্ছেন, তার বক্তব্য নেওয়ার তো সুযোগ নাই, আপনি তার লয়ার সে অ্যাপয়েন্ট করতে পারছে না। এই কারণে বলছি। আবার যদি বাস্তবতার কথা বলেন, বাস্তবতা হলো এই আমাদের দেশে 28 থেকে 30 লক্ষ মামলা পেন্ডিং আছে। হ্যাঁ, এই মোবাইল কোর্টের মাধ্যমে যদি এগুলো নিষ্পত্তি করে ফেলতে পারেন, আস্তে আস্তে যে আপনার প্রেশারও কমবে। তো সেই জায়গাটা আপনার ঠিক করতে হবে, আপনি কতটুকু ক্ষমতা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিবেন, অথবা এর চেয়ে বেশি যদি দিতে চান 1 বছরের সাজা বা 6 মাসের সাজা বা 2 বছরের সাজা, সেগুলো আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এখানে অ্যাপয়েন্ট করতে পারেন। কিন্তু এই যে যেটা উনি বললেন যে অত হয়তো আমাদের ক্ষমতা নাই, অত ক্যাপাসিটি জনবল নাই, তো সেটা বাড়ানোর চিন্তা করতে পারেন। এই জিনিসটা কিন্তু আমার ইন্ডিয়াতেও আছে না। শুধু কিন্তু এখানে জনবলের প্রশ্নটা কিন্তু বড় না, এখানে অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু এই বিচারিক কাজের সাথে জড়িত। যেমন আমরা সবসময় জানি যে বিচারিক কাজের সাথে যারা জড়িত থাকেন তারা সাধারণভাবে জনসমক্ষে তাদেরকে একটু কম মেলামেশারই একটা রীতি কিন্তু প্রচলিত আছে, এই জন্য যে যাতে বিচারটা প্রভাবমুক্ত থাকে, বেশি মানুষের সাথে তারা সম্পর্কিত না হয়ে পড়েন সেজন্য। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু একই কাজটা আপনি তো নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাজের ধরন তো ভিন্ন। তারা তো সরকারের নীতি নির্ধারণী কাজ করছেন, বিচার বিভাগ তো সরকারের নীতি নির্ধারণী কাজ করেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারের নীতিকে বাস্তবায়ন করেন, সরকারের আদর্শকে বাস্তবায়ন, সরকারের নির্দেশ বাস্তবায়ন করেন, যা বিচার বিভাগের কেউ করেন না। এই কথাটাই আমি আসছি। সুতরাং আপনি যেটা বলছিলেন, যে একটু আগে যেটা বলছিলেন যে নিরপেক্ষতার একটা প্রশ্ন তুলেছেন, যে এখন আমার কথা হলো যে নিরপেক্ষতার এই প্রশ্ন কিন্তু সব জায়গায় উঠতে পারে। জুডিশিয়াল কেউ করলে যে সেটা সম্পূর্ণ একেবারে শতভাগ সঠিক হয়ে যাবে, নিরপেক্ষতা নিয়ে ওঠেনি। প্রশ্নটা হচ্ছে যে সেই পরিমাণ সুযোগ আসলে দেওয়া হচ্ছে না। নিরপেক্ষতা নিয়েও আসবে। আপনি যে কথাটা বলছেন না, আপনার কথা সূত্র ধরে আছি যে সরকারি নির্দেশ তারা পালন করে। এই সরকারি নির্দেশে আপনি দেখা যাবে যে একজনের তখন আপনি এই যে জাজমেন্ট দিয়ে দিতে পারছেন। এটা আপনি হরতালের সময় যখন এই যে মোবাইল কোর্ট নামাবেন, হ্যাঁ, এখন ধরেন একেবারে বাস্তবতার উদাহরণ দেই, বিএনপি যদি রাজপথে নামে, হ্যাঁ, একজনকে ধরে এনে যদি আপনার পুলিশ ধরে আনলো যে সে বোমা মেরেছে, আর ছাত্রলীগ যুবলীগের ছেলেরা সাক্ষী দিল যে সে বোমা মারেছে, আসলেই মারে নাই, সেই জায়গায় আপনি কি করবেন? এই সুযোগটা কিন্তু থাকে। জুডিশিয়াল আপনার এই সুযোগটা কম, হস্তক্ষেপ করার কম, সেটা আপনার সুপ্রিম কোর্টের আন্ডারে থাকবে। যদিও মাজদার হোসেনের মামলার পুরোটা এখনো বাস্তবায়ন হয় নাই, যদি আপনার সুপ্রিম কোর্টের একটা সচিবালয় থাকে। আপনি বাস্তবতা নিয়ে কথা বলছেন কিনা সে নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। কেন? এই কারণে যে সাক্ষীর ভিত্তিতে, আপনি জানেন যে বিচারকের চোখ অন্ধ, সাক্ষীর ভিত্তিতে তাকেও রায় দিতে হয়। এখন আপনার জুডিশিয়ারিতে যে এরকম মিথ্যা সাক্ষী দিয়ে রায় হয় না তা কিন্তু নয়। এরকম উদাহরণ আপনি নিজেও জানেন। এই জায়গায় সুযোগটা বেশি। এই জায়গায় আপনি মনে করেন যে এটা মানসিকতার উপর নির্ভর করে, কোন ব্যক্তি বিচারটা করছেন এর উপর নির্ভর করে। উনি যদি রাইটলি বিচার করতে চান এবং আমাদের যদি সেই এনভায়রনমেন্ট থাকে, যেমন আমরা আদালতে যদি যাই সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের যুক্তি তর্ক উত্থাপন করতে পারি, আদালতে সেখানে আবার নতুন করে যুক্তি এখানে তো সেই আপনি আপিল করতে পারেন, এখানে আপিলে গিয়ে সেটা তো বলছি, সেটা তো আপনার পরের ধাপ। আপনি আপিল করতে পারেন, আপনি আপনার কথা বলার সুযোগ পাবেন, সেখানে তো অসুবিধা। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসি, একেবারে যে মানে বিরতি নিয়ে আসি। বিরোধিতা করতেছি তারা আবার পক্ষে বলছি। আমার কথা হচ্ছে যে আমাদের দেশের বাস্তবতায়
এটা খুব প্রয়োজন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। সেটা নিয়ে তো আমার অভিমত না। নিচে একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বাংলাদেশ এখনে স্বাগত আরো একবার। আমরা জেলা পর্যায়ে বা তার চেয়েও তৃণমূলে যেই বিরোধটা আছে রাজনীতি, আমলাতন্ত্র, এগুলোর মধ্যে আমরা কথা বলছিলাম বিরতির মধ্যে, যে কেন্দ্রীয় পর্যায়েও তো আসলে ওইরকমই অনেক ধরনের টানাপোড়েন দেখা যায়। না, সেটা ধরেন অত বড় না। আপনার রাজনীতিবিদদের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে যা ওই আপনার আমাদের আমলাতন্ত্রের বিরোধ অত বড় ওই সচিবালয় অত চোখে পড়ে না। কিছু কিছু জায়গায় ভুল বুঝাবুঝি হতে পারে, বা কোনো কোনো জায়গায় আপনার আমাদের অনেক, যেহেতু মিনিস্টারদের গ্রুমিং করা হয় না, হঠাৎ করে নতুন মন্ত্রী হন, কোনো কোনো জায়গায় একটু ভুল বুঝাবুঝি হয়। আবার কিছু আপনার পলিসির ডিসিশন নিতে গিয়ে যখন দেখা যায় যে সেটা ভবিষ্যতে কোনো একটা বিপদের মুখে পড়তে পারে, সেই জায়গায় হয়তো আপনার আমলাতন্ত্রের একটু আপত্তি উঠে, যে এটা করলে পরে উনিও বিপদে পড়বেন, আর উনি তো পলিটিক্যাল লিডার, উনি হয়তো সেই বিপদে পড়বেন না। এইগুলো নিয়ে থাকে, কিন্তু এটা অত বড় সমস্যা বলে মনে হয় না। আর লোকালি যেটা হয়, ডিসিরা কাজ করতে গেলে নানান সমস্যার মুখে পড়েন। লোকালি আপনার এই কোনো একটা ডিসিশন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে দেখা যায় যে সেটা নিয়ে আপনার লোকাল কোনো পলিটিক্যাল পার্টির বা রুলিং পার্টির স্বার্থের সঙ্গে একটা সংঘাত বাঁধে। এই জায়গায় একটা বিরোধ হয়। তারপরে নিজেদের মধ্যেও বিরোধটা অনেক বেশি। আপনার পুলিশের সঙ্গে হয়, যে জেলা মৎস্য কর্মকর্তা আছে, আপনার জেলা তথ্য কর্মকর্তা আছে, আপনার ডিস্ট্রিক্ট লেভেলে তো সরকারের সব অর্গানই আছে। ওখানে দেখা যায় ইদানিং যেটা দেখা যাচ্ছে, ডিসিরা যে অভিযোগটা করেছেন, আমি তাদের বক্তব্য অনুযায়ী বলতেছি, তাদের কথা কেউ শুনছে না আজকাল। এই জাতীয় একটা অভিযোগ কেউ তারা- বলতে মূলত রাজনৈতিক সব চাপকে বোঝানো পর্যায়ে। হচ্ছে। পুলিশে শুনছে না। একজন ডিসি বললেন যে আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ দেখা যায় যে এসপি আসেন না, এডিশনাল এসপিও পাঠান না, একজন ইন্সপেক্টর পাঠিয়ে দেন। সেই কারণে তার অনেক সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে গিয়ে সমস্যা হয়। এই সমস্যাগুলি নিয়েই কথা হচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক জেলা প্রশাসকদের এই সম্মেলনে। সারা দেশের মাঠ পর্যায়ে প্রশাসনের কাজকর্ম করতে গিয়ে কে কি সমস্যার মধ্যে পড়েন, সেইগুলোই মূলত এখানে তুলে ধরেন। এরপরে এগুলো সমাধানের একটা চেষ্টা করা হয়। এর মধ্যে দেখা যায় যে কিছু ব্যক্তিগত সমস্যাও যেমন আসে, আবার কিছু ব্যক্তিগত সুবিধার বিষয় আছে, বেতন ভাতা বাড়ানো, ঝুঁকি ভাতা বাড়ানো, এগুলো চাইতে পারে। কিন্তু কিছু নীতিগত যেমন আপনার ধরেন যে এই আলোচনাটা আমরা ডিবেট করছিলাম এখন মোবাইল কোর্ট নিয়ে, এই দেখেন মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানো নিয়ে এরপরে এবার গত 2-3 বছর ধরে চাচ্ছে যে মোবাইল কোর্ট এর কার্যক্রম করতে যাওয়ার পর দেখা যায় পুলিশ তাদেরকে হেল্প করে না, এই একটা অভিযোগ ডিসিদের আছে। এখন তাদের পুলিশ ফোর্সও তাদের আন্ডারে দিতে হবে। এটা নিয়ে আমার যেটা মনে আছে, গত 4-5 বছর আগে ওনার আরো ভালো মনে থাকার কথা, উনি যেহেতু কাজ করেন এই বিষয়ে, এই জেলা প্রশাসকরা এই অভিযোগটা তুলেছিলেন 2010 বা 2011 এই জেলা প্রশাসক সম্মেলনের আগে, যে পুলিশ কোনো কাজ করে না, তারা আমাদের কথা শুনে না, আমাদের আন্ডারে পুলিশ ইউনিট দেয়া হোক। একটা প্রস্তাব গিয়েছিল 30 সদস্যের একটা পুলিশ ফোর্স থাকবে একজন অফিসারের নেতৃত্বে, যারা কিনা ডিসির আন্ডারে কাজ করবে। তার পরের দিন কিন্তু দেখেন এই কথা যখন বললো, তার পরের দিনই বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে, তখন খুব সম্ভবত আইজি ছিলেন নূর মোহাম্মদ সাহেব, প্রেস কনফারেন্স করে এর বিরোধিতা করা হয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন তো টানাপোড়েনটা ওখানে হয়। এই জিনিসগুলো আসলে দীর্ঘদিন ধরে আছে। এইগুলো দূর করার জন্য ওখানে আমি মনে করি কিছু আপনার ওই যে নির্বাচিত প্রতিনিধিদেরও ভূমিকা রাখা উচিত। ওখানে জেলা প্রশাসক ওই পরিষদ চেয়ারম্যান বলেন, লোকাল এই এমপি, ওনারাও কিন্তু ওই কমিটির মেম্বার। এইগুলো যদি মিলেমিশে সব করা হয় না, এত ঝামেলা হওয়ার কথা না এই জায়গাটায়। কিন্তু আমার মনে হয় সমন্বয়ের বড় অভাব আছে এই জায়গায়। আমরা শ্যামলদার কাছে একটু যাই। আমরা ডিসিদের এই অভিযোগটাই আসলে সবচেয়ে বড় অভিযোগ মনে হয় এবারে, যে আমরা আপনার অনেক কিছু সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে, সরকারের নির্দেশ অনুযায়ী করতে গেলেই দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, পলিটিক্যাল পার্টি বা সরকারেরই অন্যান্য যেই সংস্থাগুলো আছে, পুলিশ ছাড়াও বিভিন্ন বাহিনী আছে, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয় এবং এক একজনের এক এক ধরনের চাওয়া থাকে। ডিসিদের কি সেই ক্ষমতাটা আছে আসলে, সরকার যে নির্দেশনা দিচ্ছে সেটা পরিপূর্ণভাবে তাদের এলাকায় বাস্তবায়ন? আমি মানে আইনগতভাবে পূর্ণ কর্তৃত্ব এবং ক্ষমতা কিন্তু ডিসিদের আছে, কিন্তু বাস্তবে আমি একটু পিন্টুর প্রথম কথা একটু, যে জব ডেসক্রিপশন যেটা বলছিল পিন্টু বলছিলেন, যে সেটা হলো যে এটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, এটা সবাই জানে, পিন্টু জানে, আমিও জানি, যে একজন এমপির কি কাজ। একজন এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। এখন উনি আর ওইটার মধ্যে নাই, ডেভেলপমেন্ট ওয়ার্ক, উনি এখন ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে গেছেন, কারণ ওনার ভোটের প্রয়োজন। এই কথা বলে আপনি দেখেন যে সংবিধানকে পাশ কাটিয়ে প্রশাসনিক আদেশ নির্দেশ দিয়ে এই এমপিদেরকে আপনার চাল গমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চাল গমের যত রকমের কমিটি আছে সব কমিটির উপদেষ্টা না হয় সভাপতি এমপি। এখন এই চাল গম ভাগাভাগিতে তো ডিসি শেয়ার করতে পারবে না,
ডিসিকে ধরেন আপনি যতই চেষ্টা করেন না কেন কায়দা করে, ডিসি তো এই চাল গম ভাগাভাগিতে নিজের দায়িত্ব গ্রহণ করবে না। এখন ডিসির কি কর্তব্য? ডিসির কর্তৃত্ব আছে যে ওইটাকে উনি সাইন না করা। এবার আপনি অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু এই বছরই হয়েছে যে শেষ মুহূর্তে অনেক চালের বরাদ্দ, গমের বরাদ্দ ডিসিরা কিন্তু বাতিল করে দিয়েছে, তারা অনুমোদন করেন নাই। ফলে সেক্ষেত্রে যারা এই চাল গমের বরাদ্দ পেয়েছিলেন তারা একটু নাকশ হতেই পারেন, তারা বলতে পারেন যে অমুক ডিসি খারাপ, তমুক ডিসি খারাপ, এটা বলতে পারেন। ডিসিদের কর্তৃত্ব বা ক্ষমতা একেবারেই আমি বলবো যে একটা সুনির্দিষ্ট কেন্দ্রীয় করা আছে। সরকারের যে ক্ষমতা, এই ক্ষমতাটাই তারা ব্যবহার করেন, সেটাই তারা প্রয়োগ করবেন, এটাই হলো তাদের মূল ক্ষমতা। এখন সেটা ক্যাটাগরিক্যালি বলতে গেলে অনেক বড় বড় বিষয়। ধরেন যে একজন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে কর্তৃত্ব করেন, একজন ডিসি তার জেলায়। অধিক্ষেত্রে সেই কর্তৃত্ব করতে পারেন, কারণ উনি প্রধানমন্ত্রীর পাওয়ারটা ওনার উপর ডেলিগেট করা আছে। তো আবার একজন ডিসির পাওয়ার কিন্তু ইউনোর উপরে ডেলিগেট করা আছে, ইউনো তার অধিক্ষেত্রে কিন্তু সেই পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। কিন্তু মুশকিল হয়েছে যেটা মানে পিন্টু যেটা জোর দিতে চাচ্ছে বারবার, যে আমাদের এই যে মানে কাজ কর্মের যে মানে শ্রী আর কি আমি বলবো, যে এবং যে বিভাজন না করা, সুনির্দিষ্ট না করা, এক্ষেত্রে আহ, সুনির্দিষ্ট করা থাকলেও কিন্তু সমস্যা, আমাদের মানসিকতা হলো মূল সমস্যা। যে আপনি যদি এখন হাজারোবার বলেন যে কোনো একজন এমপি ডেভেলপমেন্ট ওয়ার্কে যেতে পারবেন না, উপজেলা পরিষদ না, ওটা আছে, তো রিয়েলিটি উপজেলা সাপোর্ট করে না। রিয়েলিটি সাপোর্ট করবে না, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, তারা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারে। একজন এমপি নিঃসন্দেহে পার্লামেন্টে গিয়ে উনি আইন প্রণয়নের কাজটা করতে পারেন, সেটা ভাবতে পারেন। সেটাই আপনি যেটা বলছেন সেটা অনুযায়ী হলো- কেউ আর এমপি হইতে আসবে না। এখন কথাই যথার্থ, এমপি খুঁজে পাওয়া যাবে না, এমপি হতে কেউ আগ্রহী হবে না। দাদা আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে, নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার দেখছেন আপনারা বাংলাদেশ এখন। দাদা আপনার কাছেই যাই, আমরা ডিসি সম্মেলন নিয়ে কথা বললেও এর মধ্যে আসলে অনেক কিছু এসেছে, এবং বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার এবং সরকারের প্রতিনিধিত্ব যারা করেন, তারা জনপ্রতিনিধি হন, নির্বাচনের মাধ্যমে আসুন, অথবা আমলাতান্ত্রিক উপায়ে যারা সরকারের প্রতিনিধিত্ব করছেন, এক্সিকিউট করছেন, সবকিছু সেটা নিয়ে। তো আমরা এই ক্ষেত্রে নতুন একটা কিছুদিন আগে আইনে এখনো পরিণত হয়নি কিন্তু ক্যাবিনেটে পাশ হয়েছে, সেই আলোচনায় যদি আমরা যাই যে সরকারি কর্মকর্তাদের আসলে আহ, আইনের আওতায় নিয়ে আসা বা তাদেরকে গ্রেপ্তার করা, সেই ক্ষেত্রে একটি নতুন আইনের কথা ভাবা হচ্ছে যে অনুমতি লাগবে আগে থেকে। এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত যদি বলি, সেটি হচ্ছে এরকম যে সরকারের কাজ যারা করেন, সরকারের অনেক রকমের কাজ থাকে, তো তো সরকারের কাজ যারা করেন তাদের একটা কাজের একটা প্রোটেকশন তাদের থাকতে হবে। কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাকে প্রোটেকশন দেওয়া না হয়, আপনার আইনে যদি আপনাকে সুরক্ষা দেওয়া না হয়, আপনি কাজ করতে পারবেন না, আপনি কোনো কাজই আপনার দ্বারা সম্পাদন করা সম্ভব না। তো এখন দেখা যায়, যেটা আমি যদি এখন বলি যে 11-এর পর কি হয়েছিল, কথা নেই বার্তা নেই, একজন অফিসারকে তুলে নিয়ে যাচ্ছে, ফলে হয়েছে কি সমস্ত সরকারি কর্মকাণ্ডের মধ্যে তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। ফলে হয় কি যে সরকারি কর্মকর্তা যারা নাকি সরকারের নীতি আদর্শ বাস্তবায়নের কাজে মানে ব্যস্ত থাকেন, যারা কাজ করেন, এবং প্রতিটা কাজই ক্ষেত্র বিশেষ ব্যতিক্রম থাকতে পারে, যা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে করে, সেই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে, যেমন আমি একটা উদাহরণ দিই, ভূমি অধিগ্রহণ করা হয়, সম্পূর্ণ ধর হয় ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, না হয় রাস্তা করার প্রয়োজনে, না হলে সরকারি কোনো আশ্রয়ন প্রকল্পের প্রয়োজনে ভূমি অধিগ্রহণ উন্নয়ন করতে কাজে, হবে। হ্যাঁ। এখন দেখা গেছে যে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে কেন ভূমি অধিগ্রহণ করা হলো তার জন্য অনেক অফিসারকে কিন্তু ঘন্টার পর ঘন্টা কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে, অনেককে নাজেহাল হতে হচ্ছে, অনেকের বিরুদ্ধে অনিয়মের পরে মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছেন, অনেকের সাজা হচ্ছে। এই যে একটা বাস্তবতা, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো সরকারি কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করা অসম্ভব প্রায়। সুতরাং সেই ক্ষেত্রে যেটা কিন্তু কেউ বলা যদি হচ্ছে, সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে কোনো অন্যায় করেন, সেক্ষেত্রে না, তাকে সেক্ষেত্রে কিন্তু আইন আছেই। সরকারি ক্ষমতা অপব্যবহার করা হলে তার জন্য শাস্তির কিন্তু বিধান আছে, এবং সেই শাস্তি দেওয়া হয়ে থাকে, পেয়ে থাকে। এরকম অনেক উদাহরণ আছে যে অনেকের চাকরি চলে যায়, সিভিল অফিসার যারা থাকেন,
এবং আর্মি এবং পুলিশে তো আরো ব্যাপক আমি মনে করি। এবং বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের একাধিক আইন আছে, কিন্তু 1979 সালের সরকারি কর্মচারী বিশেষ বিধান আছে, 1985 সালের 85 আছে। সরকারি শৃঙ্খলা আপিল বিধিমালা আছে, প্রচন্ড অনেক আইন আছে যেগুলোর প্রয়োগ কিন্তু হয়, একেবারে যে হয় না তা কিন্তু না, এটা বলে অবিচার করা হবে। সুতরাং সেসব আইনে তাদের শাস্তির বিধান আছে, কেউ ক্ষমতার অপব্যবহার করলে কি হবে, অসদাচরণ করলে কি হবে, মানে কোন পর্যায়ে কি ধরনের অপরাধের গুরুত্ব বুঝে 3-4 রকমের শাস্তির বিধান তাদের কিন্তু আছে। এখন যেটা বলা হচ্ছে, যেটা আপনি প্রশ্নটা করছেন যে সরকারি কর্মচারীকে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি লাগবে, আমার মনে হয় যে এই বিধানটি করা যুক্তিযুক্ত এই কারণে যে আমাদের দেশে অনেক রকমের অর্গান, অনেক রকমের প্রতিষ্ঠান অনেক ধরনের কাজ করে এবং সরকারি কর্মকর্তাদের অনেক ধরনের কাজে ইনভলভমেন্ট থাকে। ফলে হয় কি, দেখা গেল যে কোনো একটা প্রকল্প বাস্তবায়নের কাজে কোনো একটা অনিয়ম হতে পারে, ত্রুটি হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় তো কোনো একজন ব্যক্তি বা একজন অফিসার দায়ী, কিন্তু ওই একজন অফিসারকে তুলে আনতে গিয়ে দেখা গেলো পুরো প্রকল্পের কাজেই তার প্রতিক্রিয়াটা পড়লো। ফলে হয় কি, যদি সরকারকে জানানো হয় যে আপনার এই অফিসার এই কাজ করেছে, তাকে গ্রেপ্তারের প্রয়োজন, সরকার তাকে সেই অনুমতিটা দিয়ে একটা রিপ্লেসমেন্ট দিতে পারে, একটা প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিতে পারে। আমরা পিন্টু ভাইয়ের কাছে এই বিষয়ে আসছি, আমরা একটা 1 মিনিটের বিরতি নিয়ে আসছি, নিচে 1 মিনিটের বিরতি। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। কিন্তু আমরা কথা বলছিলাম সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করার আগে অনুমতি নেওয়া বিষয়ে। দেখেন, এটা উনি ডিটেল বললেন যে তাদের কাজ করতে গেলে সুরক্ষা দরকার, সুরক্ষা থাকতে পারে, তো আমি ওনার সঙ্গে সম্পূর্ণই দ্বিমত পোষণ করি এই চিন্তা থেকে যে আপনার সুরক্ষা কতটুকু দিবেন আপনি। দেখেন, এটা আপনার আজকে থেকে না, এই ইস্যুটা সরকারি কর্মকর্তারা শুরু করেছিলেন 2004-এ যখন অ্যান্টি কারাপশন কমিশন হয়, সেই কমিশনে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সরকারি কর্মকর্তাদের নামে মামলা করতে হলে পারমিশন নিতে হবে। শেষে পার্লামেন্টে সেটা টিকে নাই, স্বাধীন কমিশন করলো পারমিশন লাগবে না বলে। এই আওয়ামী লীগ সরকার আবার 2009-এ এসে সেটা আপনার ওই সংশোধন করে বলল তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের পারমিশন লাগবে। এখন দেখেন, এর আগে দুর্নীতি দমন ব্যুরো ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি নিয়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মামলা করতে হতো। এই দেশে দুর্নীতি কারা করে? আপনি আমজনতা দুর্নীতি করে? হয় রাজনীতিবিদরা থাকেন, নয়তো আপনার ওই আমলারা সরকারি কর্মকর্তারা করেন। এর বাইরে দুর্নীতি আর কারা? বেসরকারি পর্যায়ের দুর্নীতি তো এখানে কাউন্টেবল না। তারপরে আসছেন এই যে এটা এই আইনে ঢুকিয়ে দেওয়া হলো, এরপরে তারা চাইলেন কি, তাদেরকে কোনো মামলায় অ্যারেস্ট করতে হলে সরকারের পূর্ব অনুমতি লাগবে। আচ্ছা, এই পূর্ব অনুমতি যে লাগবে, আপনার এই সরকারেরই অনুমতি, মানে আমলাদেরই কাছ থেকে আবার অনুমতি নিতে হবে। এটা আমি মনে করি আমাদের দেশের প্রচলিত আমাদের যে সংবিধান, সেই স্পিরিটের সঙ্গে যায় না। আইনের দৃষ্টিতে আমাদের সকল সমান, এটা সংবিধানের আর্টিকেল 27 স্পষ্ট বলা আছে। সেই জায়গায় আমি একজন অপরাধ করব, একজন শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা একজন চিকিৎসক যদি ভুল করে, একজন প্রকৌশলী যদি ভুল করে, সংসদের অধিবেশন চলাকালীন তো আমরা কোনো সংসদ সদস্যকেও গ্রেপ্তার করতে পারি না। দেখেন, এটা প্রিভিলেজ, এটা পার্লামেন্ট মেম্বারদের প্রিভিলেজ, এটা স্পিকারের অনুমতি নিয়ে অ্যারেস্ট হচ্ছে, কিন্তু পরে স্পিকারকে তারা জানিয়ে দিচ্ছে। এই জায়গায় সেটা করতে পারে যে আমি সরকারি কর্মকর্তাকে অ্যারেস্ট করলাম, করে আমি গভর্নমেন্টকে ইনফর্ম করে দিলাম যে ওনার বিরুদ্ধে এই স্পেসিফিক অভিযোগে আমি তাকে অ্যারেস্ট করেছি, এটা আপনাকে জানিয়ে রাখলাম। সেটা হতেই পারে, কিন্তু এখন অ্যারেস্ট করতে পারবো না, আমি অপরাধ করে ফেললাম, আপনি অ্যারেস্ট করতে পারছেন না, অনুমতি নিতে যাচ্ছেন, এই অনুমতিটা আমারই আরেকজন সহকর্মী দিবে, সেই অনুমতি পেতে আপনার কতদিন লাগবে বুঝতে পারেন? এই আমলাতন্ত্রই তো অনুমতি দিবে। আলটিমেটলি গিয়ে কি দাঁড়াবে? তাদের দুর্নীতির প্রবণতা, তাদের মধ্যে আরো সুরক্ষা এত বেশি আমি মনে করি দেওয়া দরকার নেই। কারণ সে কেন, আপনি ধরে নিচ্ছেন কেন যে তারা অপরাধ করবে? কেন আমাকে সুরক্ষাটা দিচ্ছেন কেন? মানে আমাকে অ্যারেস্ট করতে পারবেন না এই কথা আমার বলছে হচ্ছে কেন? তা আমি কি অপরাধ করব? এই যে আমার চিন্তার মধ্যে ঢুকে গেছে দুর্নীতি, আমি কি দুর্নীতি করব? আমাকে ধরতে হবে কেন? আমাকে অ্যারেস্ট করতে হবে কেন? হ্যাঁ, কাজ করতে গেলে ভুল ত্রুটি সব ক্ষেত্রেই হয়, সেটা কি প্রাইভেট সেক্টরে হয় না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভুল হয় না? চিকিৎসকদের হয় না? এই ইয়াদের হয় না? আপনার ইঞ্জিনিয়ারদের হয় না? সব জায়গায় তো কাজ আটকে থাকে না? কিন্তু তারপর কাজ কতদিন আটকে থাকে? আর সরকারি কর্মকর্তা কি পাইকারি সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে নাকি? যে ভুল করবে, যে অন্যায় করবে, ভুলের জন্য তো স্কোপ আছে। আপনি যদি দুর্নীতি করেন, স্পেসিফিক আপনি দুর্নীতি করতেছেন, আপনাকে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না। মানে পিন্টু ভাই মনে করছেন যে এই ক্ষেত্রে অনেকটা দায় মুক্তির মতো একটা বিষয় চলে আসে। আপনি আর ফৌজদারি, এখানে বলা হচ্ছে ফৌজদারি অপরাধে যদি আপনার মামলা হয়, তো ফৌজদারি অপরাধে আপনি কেন ওই আরেকজন মানুষের সঙ্গে আপনার আলাদা করবেন? আরেকটা বিরতি নিয়ে না, এই দেশের মানুষ তো সব সমান এখানে।
ফৌজদারি অপরাধ আমি করলে আমার সাথে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন একরকম, আর উনি সরকারি কর্মকর্তা, ওনার জন্য আরেক রকম ব্যবস্থা নেবেন। এইটাও আমি মনে করি সংবিধানের ভায়োলেশন, এটা আপনার কনস্টিটিউশনের এগেনস্টে যাবে বলে আপনার আদালতে এটাও টিকবে না। আসছি আমরা আবার বিরতির পরে, নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে। তো আরো একবার আমরা সমলদের কাছে যাই যে স্থানীয় পর্যায়ে আমরা যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি সেই দ্বন্দ্বের আসলে সুরাহা কোথায়? না, ক্ষমতা যেদিন থেকে শুরু সেদিন থেকে দ্বন্দ্ব দ্বন্দ্ব শুরু। শুরু। ক্ষমতা যতদিন থাকবে দ্বন্দ্ব তত সময় থাকবে। এর মধ্য দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা যে বলি যে ওই জায়গায় পুলিশের সাথে অমুকের দ্বন্দ্ব বা সিভিল সার্জনের সাথে দ্বন্দ্ব বা সমাজ সেবা অফিসারের সাথে দ্বন্দ্ব, এইসব দ্বন্দ্ব কিন্তু ক্ষেত্র বিশেষ। 64 জেলার মধ্যে দেখা যাবে 2-3টা জেলায় হয়তো এরকম অবস্থা আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো এবং এগুলো নির্ভর করে কোন মানুষটা সেখানে আছে, কারা আছে, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এইগুলো দ্বন্দ্ব থাকবে। যেটা পিন্টু যে বিষয়টার উপর জোর দিয়েছে আমি মনে করবো সেটি হলো মানে পরিধানযোগ্য এবং সেটি করা উচিত কাজ, যে জনপ্রতিনিধি, ব্যুরোক্রেসি, সাধারণ মানুষ সবাই মিলে একটি সমন্বয়ের মাধ্যমে যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি এবং কাজ করি, সেই কাজটি পুরো প্রকৃতপক্ষে দেশের জন্য হবে, রাষ্ট্রের জন্য হবে এবং জনগণের প্রকৃত সেবা, যেটা বলা হচ্ছে আজকে যে জনসেবক হওয়ার জন্য বলা হচ্ছে কর্মকর্তাদের, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে, যে তোমরা জনসেবক হও। এই যে জনসেবক হওয়ার, আজকে তথ্যমন্ত্রী একটা ভালো বলেছেন, তিনি বলেছেন যে গণমাধ্যম বান্ধব হতে হবে। ডিসিদেরকে বলেছেন যে গণমাধ্যম বান্ধব। এই যে তাগিদগুলো, এই তাগিদগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে সবাই যদি মিলেমিশে, যে কে কোন সেক্টরে কাজ করছেন, কে কার থেকে বড় কি ছোট, এই বিবেচনা না করে আমরা যদি মনে করি যে দেশটা আমাদের, রাষ্ট্র আমাদের, জনগণ আমাদের, আমরা কাজটা আমাদের, আমরা সবাই মিলেমিশে কাজটা করতে চাই, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো সংকট হবে না। কিন্তু সংকট থাকবে, সমস্যা থাকবে যেখানেই আপনার প্রাপ্তি এবং প্রত্যাশার ব্যাপার থাকবে, যেখানে চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে, সেখানে ক্ষমতার দম্ভ থাকবে, সেখানে ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন থাকবে, তখনই কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে। এই যে ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্তি অপ্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে যে ব্যবধান, এই দ্বন্দ্বটা কিন্তু সেখান থেকে তৈরি হয়। এই দ্বন্দ্ব কখনোই ঘুচবে না, কম আর বেশি। যদি কম থাকে, সহনীয় পর্যায়ে থাকে, তাহলে দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, আমাদের সকলের জন্য ভালো হবে। আর যদি খুব বেশি প্রকট হয়ে যায়, তখন জনগণও এর বিরুদ্ধে একসময় দেখা যাবে কথা বলতে শুরু করবে, একসময় তার রাস্তায় নেমে পড়বে। সমলদা, আপনাকে অনেক ধন্যবাদ। মিঠু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।